হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন সেটআপ নিয়ে আসলাম। একটু বলবেন যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? থ্যাংক গড। থ্যাংক ইউ গাইজ। সরি, ২ বার ট্রাই করলাম আপনার লাইভে আসার জন্য, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো সমস্যা হচ্ছিল। তাই এবার এই মাইক্রোফোনটা ইউজ করতেছি। হয়তোবা ঠিকমতো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, গ্রেট। কয়েকজন বলছেন যে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক গড। অনেকক্ষণ ট্রাই করলাম। খুবই বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে। এনিওয়ে গাইস, আজকে বিষয়টা খুবই জরুরি এবং এই বিষয়টা নিয়ে কথা অনেকেই বলে কিন্তু পুরো কথা বলে না। যেটা হচ্ছে যে গুগলের পেজ র‍্যাংকিং, আপনার ওয়েবসাইটের স্পিড এবং এটা কতটা জরুরি, রাইট? সো ১ম এই বলি যে আমাদের যখন অনেক কয়েক বছর আগে, যখন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে অ্যাম্প পেজ নিয়ে গুগল বলছিল যে অ্যাম্প পেজ হলে আপনার ওয়েবসাইটের একটা ভালো সুবিধা হবে। যে মোবাইলে যখন আপনি অ্যাম্প পেজ সার্ভ করবেন আপনার ক্লায়েন্টদেরকে, তো ক্লায়েন্টরা অনেক দ্রুত আপনার ওয়েব পেজগুলো লোড হবে এবং এর ফলে আপনার যে ভিজিটর আছে তারা খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, এবং বলছিল যে এটা হচ্ছে র‍্যাংকিং ফ্যাক্টর। পেজ স্পিড হচ্ছে একটা র‍্যাংকিং ফ্যাক্টর। এই কথাটা চালু হয় যখন গুগল অ্যাম্প পেজ আপনার কি বলে রিলিজের কথা বলে, রাইট? এবং তখন থেকেই একটা ধারণা চলে আসতেছে যে আপনার পেজ ওয়েবসাইট যদি খুব তাড়াতাড়ি লোড হয়, পেজ স্পিড লোডিং খুব দ্রুত হয়, তাহলে আপনার ওয়েবসাইট র‍্যাংকিং হবে। তারপরে যেটা হলো যে কিছুদিন পরে, ২-৩ বছর পরে দেখা গেল যে গুগল আর বলল, মানে বলাই তুলে দিয়েছে যে অ্যাম্প জরুরি। কারণ আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো আগের চেয়ে অনেক বেশি কিন্তু স্পিড হয়ে গেছে, যে আপনার লোডিং স্পিড। এজন্য কিন্তু গুগল আর অ্যাম্প নিয়ে কথা বলে না। এটা দেখবেন, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে যে অ্যাম্পটা কিন্তু অনেক মানে মূল্যহীন হয়ে গেছে, যে আমাদের ওয়েবসাইটগুলোই এখন অনেক বেশি দ্রুত লোড হচ্ছে। সো অ্যাম্পের আর দরকার নাই। এখন ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনাকে যদি বলে যে আ এই পেজ স্পিড হচ্ছে একটা র‍্যাংকিং ফ্যাক্টর, তার মানে কি? যে আপনার ওয়েবসাইট যদি ফাস্ট হয়, সেটা কি র‍্যাংকে উপরে চলে যাবে খুব তাড়াতাড়ি? যদি তাই হয়ে থাকে, তার মানে কি? যে একটা জিনিস চিন্তা করেন, আপনি এবং আপনার কম্পিটিটর, রাইট? আপনার কম্পিটিটরের স্পিড স্লো আর আপনার ওয়েবসাইটের স্পিড ফাস্ট। তার মানে কি? আপনার আপনি খুব দ্রুত আপনার ক্লায়েন্টকে টেক্কা দিতে পারবেন, রাইট? এটা কিন্তু সবাই বলে না। সবাই বলে যে আপনার স্পিড যদি ফাস্ট হয় আপনি র‍্যাংকিং এ আগায় যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরের যদি কনটেন্ট অনেক ভালো হয় আপনার তুলনায়, কিন্তু তার পেজ স্পিড স্লো, আর আপনার কনটেন্ট খুব একটা ভালো না, কিন্তু আপনার পেজ স্পিড খুবই ফাস্ট। তার মানে কি আপনি তাকে টেক্কা দিয়ে যাবেন? তার মানে কি গুগল বলতেছে যে কনটেন্ট খারাপ হইলেও পেজ স্পিড বেশি হইলে আপনি টেক্কা দিতে পারবেন না, রাইট? এটা কিন্তু হবে না। এটা তাহলে গুগলের কিন্তু নিজের পায়ে কুড়াল নিজেই মারতেছে। যে আপনার গুগল এই কথা কখনোই বলে নাই যে আপনার কনটেন্ট যদি খারাপ হয় আর পেজ স্পিড ভালো হয়, তাহলে আপনার আরেকজনের তুলনায় আপনি এগিয়ে যাবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি আপনার কনটেন্ট এবং আপনার কম্পিটিটরের কনটেন্ট, আপনার ব্যাকলিঙ্ক, আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক, আপনার ওয়েবসাইট অথরিটি, আপনার কম্পিটিটরের ওয়েবসাইট অথরিটি, এগুলো সব মোটামুটি সেম হয়, তখন পেজ স্পিড বিকামিং এ র‍্যাংকিং ফ্যাক্টর। তার মানে আপনার কিন্তু এই র‍্যাংকিং ফ্যাক্টরের লিস্টে পেজ স্পিড অনেক নিচে। একটা জিনিস চিন্তা করেন, ১ম এ আসতেছে কনটেন্ট। কনটেন্টকে ভালো হইতে হবে। ২ ওয়েবসাইটের কনটেন্ট সিমিলার হইতে হবে। ২ ওয়েবসাইটের অথরিটি সমান হইতে হবে। ২ ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক সমান হইতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর যখন ২ টা ওয়েবসাইটের, ৩ টা ওয়েবসাইটের, ১০ টা ওয়েবসাইটের একই ধরনের হয়, তখন আসে হচ্ছে স্পিডটা। তো ব্যাপারটা হচ্ছে যে স্পিড নিয়ে অনেক হাউকাউ করার কিন্তু কোনো মানে নাই, রাইট? সো ৩য় কথা হচ্ছে যে আপনাকে এখন চিন্তা করতে হবে যে আম আপনার যদি স্পিড স্লো হয় আর আপনার কনটেন্ট যদি ভালো হয়, তাহলে কি আপনি স্পিডের কারণে পেনালাইজড হবেন? এটা একটা ধারণা। অনেকে ধারণা করে যে ওয়েবসাইট যদি স্লো হয় আপনি পেনাল্টি খাবেন।
এটা কিন্তু ভুল। গুগল কিন্তু কখনোই বলে নাই যে স্পিড স্লো হইলে আপনি পেনাল্টি খাবেন। স্পিড ভালো হইলে আপনার একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু স্পিড খারাপ হইলে যে আপনি পিছিয়ে পড়ে যাবেন এটা না। ব্যাপারটা একটু চিন্তা করেন। স্পিড ভালো হলে আপনি আগানোর একটা চান্স আছে, কনসিডারিং যে আপনার কম্পিউটারে আপনার মতোই সব কিছু। কিন্তু আপনার যদি স্পিড স্লো হয় আপনি কিন্তু পেনাল্টি খাবেন না। সো ওই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। এই জন্য যেটা হচ্ছে যে স্পিড নিয়ে খুব একটা যে বাড়াবাড়ি করতে হবে এমন না। 1 নাম্বার। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। প্রথমে ছিল যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, মানে খুব ইম্পর্টেন্ট কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। ইট ইজ ইম্পর্টেন্ট বাট অনেক পরে। 2 নাম্বার হচ্ছে যে আপনার যদি স্পিড স্লো হয় আপনি পেনালাইজ হবেন না। এখানে পেনাল্টি কিন্তু নাই, এখানে নেগেটিভ মার্কিং নেই, এখানে পজিটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং নাই। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এইখানে যেটা হচ্ছে যারা কি বলে আপনার এই ধরনের সার্ভিস প্রোভাইড করে কিংবা বিভিন্ন ধরনের বক্তা, যেমন আমি বাংলাদেশের কথা বলতেছি না, কারণ আমি বাংলাদেশে কোনো ইভেন্টে যাই নাই, কিন্তু এখানে যে মনে করেন ইউকেতে আমি সুইজারল্যান্ডে গেছি, স্কটল্যান্ডে গেছি বিভিন্ন আমি ইভেন্টে যোগদান করেছি, এবং দেখা যায় যে লোকজনেরা অনেক কথা বলে স্পিড নিয়ে, কিন্তু কখনোই বলে না যে স্লো স্পিড ইজ নট পেনাল্টি। লো স্পিড, গুড স্পিড ইজ এ অ্যাডভান্টেজ, বাট স্লো স্পিড নট এ পেনাল্টি। সো আপনার যদি কন্টেন্টের উপরে আপনি অনেক নজর দেন, দেন আপনার যে পেজ স্পিড এটা লেস ইম্পর্টেন্ট হয়ে যায়, রাইট? সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে এই যে আমরা তো অনেক কি বলে, যখন আপনি পেজ স্পিড চেক করেন, পেজ স্পিড আপনি কোথায় চেক করেন যে আপনি ভালো না খারাপ? ভালো না খারাপ আপনি চেক করেন হচ্ছে পিএসআইতে, রাইট? পেজ স্পিড ইন্ডেক্স, যেটা গুগলের যে ইয়েটা আছে, টুলটা আছে, এবং এই টুলটাতে আপনি চেক করেন যে কি অবস্থা দাঁড়াচ্ছে, এটা একটা। আর আরও অনেক টুল আছে আপনার, ধরেন মনে করেন ওয়েব পেজ স্পিড টেস্ট টুল, হাবিজাবি ইত্যাদি টুল আছে, এবং এই টুলগুলোতে আপনাকে বলে যে আপনার পেজ স্পিড ফাস্ট না স্লো ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই যে টুলগুলো, এই টুলগুলো কিন্তু আপনাকে ল্যাব ডেটা দেয়, ল্যাব ডেটা দেয়। ল্যাব ডেটা আর ফিল্ড ডেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ল্যাব ডেটাটা যেটা হচ্ছে যে এটা আপনার গুগল কিংবা অন্য এইসব যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তাদের নিজস্ব কম্পিউটারে আপনার এই যে ওয়েবসাইটগুলো আছে, এই পেজগুলো আছে, সে ইলিয়াস আহমেদ বলছে জিটি ম্যাট্রিক্স, ইয়াস জিটি ম্যাট্রিক্স, বাট আই প্রিফার আপনার হচ্ছে পিএসআই আর হচ্ছে ওয়েব পেজ টেস্ট টুল, এই দুটা দিয়ে আমি ট্রাই করি। সো এবং আপনারাও যখন চেষ্টা করবেন এই দুটা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন যে খুব ইনডেপথ ডিটেলস দেয়। ওকে, তো এখন যেটা হচ্ছে ল্যাব ডেটা, যেটা ল্যাব ডেটাটা কি? ল্যাব ডেটাটা হচ্ছে যে আপনি একটা কম্পিউটারে আপনার কিছু সফটওয়্যার চলতেছে, এবং এই সফটওয়্যারগুলো আপনার পেজকে রেন্ডার করতেছে, এই পেজকে লোড করতেছে, লোড করে চেক করে দেখতেছে যে আপনার স্পিডটা ফাস্ট না স্লো, এবং তার উপরে আপনাকে একটা নাম্বার দিতেছে, রাইট? সো এটা কিন্তু একটা আইডিয়াল সিচুয়েশন। আপনার কম্পিউটারের প্রসেসর ভালো, আপনার কম্পিউটারের র্যাম আছে, আপনার কম্পিউটারে অন্য কোনো সমস্যা নাই, আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট স্টেবল। সো এটা হচ্ছে ল্যাব ডেটাটা হচ্ছে একটা পারফেক্ট সিনারিও, আইডিয়াল সিনারিও। বাট অন্যদিকে আমরা যে সার্চ কনসোলের মধ্যে যেই ডেটাটা দেখি, যেটা ক্রুক্স ডেটা, ক্রোম ইউজার ডেটা, যেটা ক্রুক্স ডেটা সংক্ষেপে বলা হয়, ক্রুক্স ডেটা হচ্ছে রিয়েল টাইম আপনার যে ভিজিটার, তাদের ভিজিটার বেস করে আপনাকে একটা ডেটা দেওয়া হয়। এই ডেটাটা আপনি একমাত্র আপনার ওই যে সার্চ কনসোলে পাবেন, কিংবা ক্রুক্স ডেটার যে ডেটাবেস আছে আপনার বিগ কোয়েরিতে, সেটাতে যদি আপনি কোনো ডেটাবেস সফটওয়্যার চালান, তখন আপনি আপনার ওয়েবসাইটের ডেটাগুলো ওই বিগ কোয়েরি থেকে নিতে পারবেন, রাইট? তো যখনই আমরা মনে করেন ইয়েতে চেক করি, আমি একটা এক্সাম্পল বলবো, যে পেজ স্পিড ইনসাইডে চেক করি, ও বলে ফাস্ট না স্লো, পাস না ফেল ইত্যাদি ইত্যাদি। তো আমরা যখনই ফেল হয় আমাদের কোনো একটা ওয়েবসাইট, তখনই আমরা হাউকাউ শুরু করে দিই যে আয় হায় আমার কি হবে, আমার তো সব শেষ, আমার তো ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, আমার তো লাইভই বরবাদ, আপনার ক্লায়েন্ট
দেখে কান্নাকাটি করতেছে, আপনি দেখে মাথা চুল ছিঁড়তেছেন, ইত্যাদি ইত্যাদি, রাইট? বাট এটা কতটা গ্রহণযোগ্য আমি আপনাকে একটু বলি। দেখেন, যখনই আপনি একটা ওয়েবসাইট চালাচ্ছেন, রাইট, ওয়েবসাইটটার একটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা বেস থাকা উচিত। ফর এক্সাম্পল, মনে করেন আপনি একটা ব্লগ বানাচ্ছেন, ব্লগ সাইটে আপনার কিন্তু অত বেশি পেজ স্পিডের সমস্যা হয় না, কারণ ওর মধ্যে কিন্তু বেশি কন্টেন্ট নেই, একটা দুইটা ছবি আছে, টেক্সট আছে, হয়তো বা একটা দুইটা অ্যাডভার্ট আছে, ইত্যাদি, এর চেয়ে বেশি কিছু নাই। কিন্তু আপনি যদি একটা স্মল বিজনেসের ওয়েবসাইটের পেজ স্পিড চেক করেন, তাহলে দেখবেন যে ওর মধ্যে তো অলমোস্ট কিছুই নেই বলতে গেলে। আপনার কিছু ছোট ইমেজ আছে, কোনো হয়তো বা একটা ভিডিও আছে, ওর মধ্যে কিন্তু কোনো অ্যাডভার্ট নাই, কোনো মার্কেটিং ট্যাগ নাই, কিছুই নেই। অন্যদিকে আমি যেমন ইন দ্য পাস্ট আমি নিউজ পেপারের জন্য কাজ করছি, ইউকের সবচেয়ে বড় নিউজ পেপারের জন্য কাজ করছি, এবং সেই নিউজ পেপারে মনে করেন আপনার পেজের টপ থেকে বটমে যাইতেই আপনার 1 মিনিট সময় লাগবে। দেখা যায় এত লম্বা নিউজ, এত অ্যাডভার্ট, এত রিলেটেড নিউজ, মানে অ্যাডভার্টই তো হচ্ছে 100টা। তাহলে আপনি আমাকে বলেন, এই যে এই নিউজ পেপারের পেজটা কি কখনো, এই নিউজ পেপারের পেজটার কি কখনো পাস হওয়ার চান্স আছে? কখনো নেই। অন্যদিকে আপনি যদি একটা স্মল বিজনেসের জন্য ওয়েবসাইট বানান এবং ওইটার পেজ স্পিড ইমপ্রুভ করার চেষ্টা করেন, ওইটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন। স্মল বিজনেস ইন দ্য মিডল, আপনার মনে করেন একটা ই কমার্স সাইটের করতেছেন, অপটিমাইজ করতেছেন, সেটা হবে ইন দ্য মিডল, যে এটা পাস হয়তো বা হবে না, কিন্তু ইট উইল বি ইন গুড পজিশন। আর নিউজ পেপারের জন্য যদি আপনি এসইও করেন কিংবা পেজ স্পিড ইমপ্রুভমেন্ট করেন, ওটা তো কোনো দিনই পাস করার চান্স নাই। তাহলে আপনার কি মনে করেন ওটার পিছনে লেগেই থাকবেন যে না না আমি এটাকে পাস করাই ছাড়বো? প্রথম কথা, এটাকে আপনি পাস করাইতে পারবেন না, রাইট? দ্বিতীয় কথা, যে এর পেছনে যদি আপনি সময় নষ্ট করেন, অহেতুক সময় নষ্ট করেন, প্রথম কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট পাগল হয়ে যাবে, আপনি পাগল হয়ে যাবেন, এবং আপনি কখনোই এটাকে পাস করাতে পারবেন না। সো অহেতুক কিন্তু আপনি সময় নষ্ট করতেছেন, রিসোর্স নষ্ট করতেছেন। তাহলে কি করবেন? এখন আপনি আমাকে প্রশ্ন করতেন, ভাই এখন উপায় কি? আমি যদি পাস না করাইতে পারি, তাহলে আমার তো চাকরি শেষ। ব্যাপারটা এইখানেই। আমি এর আগেরও ভিডিওতেও অনেক কয়টা ভিডিওতে বলছি যে আপনাকে আসলে ক্লায়েন্টকে এডুকেটেড করতে হবে, শিক্ষিত করতে হবে, যে এই যে টেক এসইও নিয়ে যে বিভিন্ন ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোকে আপনাকে এক্সপ্লেন করতে হবে আগে। খালি যদি ক্লায়েন্ট মনে করে যে পাস করলেই আপনি র্যাঙ্ক হাই হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা, এবং ওইটার থেকে ক্লায়েন্টকে দূরে সরায় নিয়ে আসতে হবে, বুঝাইতে হবে যে আসলে সিনারিওটা কী। এখন আমি আপনাকে বলি, পাস ফেল পরের কথা, প্রথমে আগে আপনাকে চেক করতে হবে যে আপনার কম্পিটিটর যারা, ডাইরেক্ট কম্পিটিটর যারা, তাদের আপনার পেজ স্পিড কেমন। আপনি যখন কম্পেয়ার করবেন, তাদের সাথে কম্পেয়ার করবেন। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পেজ স্পিড ইমপ্রুভমেন্টের ব্যাপারে। When you are improving page speed of your client's website or your website, you should always compare with your competitor, ডাইরেক্ট কম্পিটিটর। আবার বলি, এবং এই জিনিসটা সবসময় মনে রাখবেন প্লিজ, এই জিনিসটা কেউ বলে না, যে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটের পেজ স্পিড ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন, ইউ নিড টু কম্পেয়ার উইথ ইয়োর কম্পিটিটর, নট সামওয়ান হ্যাজ দ্য বেস্ট পেজ স্পিড, রাইট? এখন আমি যদি আমার ক্লায়েন্টের যদি একটা মনে করেন নিউজ পেপারের ওয়েবসাইট থাকে, তার পেজ স্পিড কি আমি ধরেন অ্যামাজনের সাথে কম্পেয়ার করব, কিংবা গুগলের হোম পেজের সাথে কম্পেয়ার করব, কিংবা একটা ব্লগ সাইটের সাথে কম্পেয়ার করব? ইটস ইম্পসিবল। এটা ইস ইম্পসিবল টু কম্পেয়ার অ্যান্ড ইমপ্রুভ পেজ স্পিড টু অ্যানাদার ইন্ডাস্ট্রি। ইউ শুড অলওয়েজ কম্পেয়ার উইথ ইউর ওন ইন্ডাস্ট্রি। এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে আপনার যদি একটা নিউজ পেপার থাকে, আপনি আরেকটা নিউজ পেপার যে আপনার সাথে ডাইরেক্ট কম্পিটিটর, তার সাথে কম্পেয়ার করবেন। এই ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে যে
যখন আমি দ্য সানের সাথে কাজ করতেছিলাম তখন আমি দ্য সানের যে কম্পিটিটর, ডাইরেক্ট কম্পিটিটর দ্য মেইলের সাথে কম্পেয়ার করছি, সরি ডেইলি মেইলের সাথে। দ্য সানের সাথে যখন আমি কাজ করছি তখন আমি ডেইলি মেইলের সাথে কম্পেয়ার করে বের করেছি যে পেজ স্পিডটা কি পর্যায়ে আছে। এখন ধরেন যে নিউজ পেপারের মধ্যেও কিন্তু অনেক ধরনের অপশন আছে, অ্যাটলিস্ট ইউকেতে। ফর এক্সাম্পল বিবিসি কিংবা গার্ডিয়ান। বিবিসি এবং গার্ডিয়ান নিউজ পেপারটা হচ্ছে কিন্তু দ্য সানের ডাইরেক্ট কম্পিটিটর, কিন্তু বিবিসি এবং গার্ডিয়ানে কিন্তু কোনো আপনার নেই, বিজ্ঞাপন নেই, অ্যাড নেই। অ্যাডে কিন্তু প্রচুর স্পিড নষ্ট হয়। তাহলে এখন কি আমার উচিত ছিল যে দ্য সান, যেটার মধ্যে এক একটা পেজে 100টা অ্যাডভার্ট আছে, তার সাথে আমি বিবিসির কম্পেয়ার করি? এটা কিন্তু সম্ভব না। সেম ওয়েতে আপনাকে চুজ করতে হবে যে আপনি যে কম্পিটিটর চুজ করতেছেন সে তার মধ্যেও চুজ করে দেখতে হবে যে আর দে ডিরেক্টলি কম্পারেবল উইথ ইউ। এখন আপনি মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইটের পেজ স্পিড ইমপ্রুভ করতেছেন, ওকে, ভালো কথা। আপনি একটা ডাইরেক্ট কম্পিটিটরের পেজের সাথেও কম্পেয়ার করতেছেন, সেটা ভালো কথা। কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে, এটা আরেকটা বেশি খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা প্লিজ প্লিজ লিখে রাখেন। সেটা হচ্ছে যখন আপনি কম্পেয়ার করবেন, শুধু কম্পেয়ার করলে চলবে না, কম্পারেবল পেজ কম্পেয়ার করতে হবে। কম্পারেবল পেজ কম্পেয়ার করতে হবে। এখন কম্পারেবল পেজ বলতে আমি কি বোঝাচ্ছি? আপনি যখন 2টা কিংবা 3টা ওয়েবসাইট কম্পেয়ার করবেন যে তাদের হোম পেজের স্পিড কেমন, হোম পেজের সাথে হোম পেজের তুলনা করবেন, রাইট? তারপরে কম্পেয়ার করবেন যে প্রোডাক্ট পেজের সাথে প্রোডাক্ট পেজের কম্পেয়ার, রাইট? তারপর ক্যাটাগরি পেজের সাথে ক্যাটাগরি পেজের কম্পেয়ার করবেন। ক্যাটাগরি পেজের সাথে হোম পেজের কম্পেয়ার করবেন না কিন্তু, কিংবা হোম পেজের সাথে প্রোডাক্ট পেজের কম্পেয়ার করবেন না, রাইট? সো যখনই আপনি পেজের কম্প্যারিজন করবেন কিংবা ইমপ্রুভমেন্ট করবেন, তখন আপনাকে হইতে হবে, এক, যে কম্পিটিটর চুজ করতে হবে। 2, সেই কম্পিটিটর যে আপনার কি বলে সেই কম্পিটিটর আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর কিনা সেটাও বুঝতে হবে। হ্যাঁ, যে যেমন আমি বললাম যে দ্য মেইল, ডেইলি মেইল আর বিবিসি কিংবা ডেইলি মেইল কিংবা গার্ডিয়ান, এরা কিন্তু কম্পিটিটর, বাট দে আর নট ইন দ্য সেম ওয়ে দে আর ডুইং কম্পিটিশন, রাইট? এবং 3 নম্বর যেটা হচ্ছে যে আপনাকে কম্পারেবল পেজ কম্পেয়ার করতে হবে, হোম পেজ টু হোম পেজ, প্রোডাক্ট পেজ টু প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ টু ক্যাটাগরি পেজ। তাহলে দেখবেন যে আপনি একটা এক্সিলেন্ট কম্প্যারিজন পাবেন। এবং যখন আপনি এভাবে কম্পেয়ার করবেন, আপনি যখন ওয়েবসাইটগুলো কম্পেয়ার করবেন, তখন ক্যাটাগরি পেজ টাইপ অনুযায়ী কম্পেয়ার করে ওটার পেজ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন, রাইট? যে ফর এক্সাম্পল আপনি আপনার কথা বলি, আপনি যখন যান, সার্চ কনসোলে যান, এবং আপনি যদি পেজ স্পিডের যে অপশনগুলো আছে ওগুলো চেক করে দেখেন, তো তাহলে দেখবেন যে গুগল কিন্তু আপনাকে গ্রুপ করে একটা দেয়, টাইম দেয়। খেয়াল করছেন কিনা জানি না। গুগল গ্রুপ করে আপনাকে বলে যে এই গ্রুপের র্যাঙ্কিং এত, ওই গ্রুপের র্যাঙ্কিং এত, ওই গ্রুপের র্যাঙ্কিং এত। কেন? কারণ হচ্ছে গুগলের চোখে তারা হচ্ছে একটা টেমপ্লেট কিংবা এক ধরনের কন্টেন্ট। সো ওই টেমপ্লেটটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনার ওয়েবসাইটে মনে করেন 1000 পেজ আছে, আপনার কি এখন 1000 পেজের স্পিড 1000 বার ইন্ডিভিজুয়ালি ইমপ্রুভ করতে হবে? না, আপনাকে একটা টেমপ্লেট করলেই, একটা মনে করেন ব্লগ আছে, আপনার ব্লগের মধ্যে 100টা এন্ট্রি আছে, তাহলে ব্লগের যে আপনার টেমপ্লেটটা আছে ওইটাকে ইমপ্রুভ করেন, আপনারা দেখবেন যে 100টা পেজ স্পিড ইমপ্রুভ হয়ে গেল। তো এই জিনিসগুলো আসলে আপনাকে কিন্তু আপনাকে বুঝাইতে হবে ক্লায়েন্টকে, এবং আপনাকে নিজেকেও বুঝতে হবে। তাহলে দেখবেন যে আসলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। আপনাকে সবাই যে পিএসআইতে পাস করবে এটা কিন্তু অসম্ভব, ইটস নট পসিবল। সো পিএসআইতে আমি পাস করলাম না, আমার র্যাঙ্কিং, এই জন্য আমার র্যাঙ্কিং আপ হচ্ছে না, ইটস নট দ্য পয়েন্ট। আবার আরেকবার আমি যেটা বললাম একটু চিন্তা করে দেখেন, পিএসআইতে আমি পাস করি নাই এই জন্য আমার র্যাঙ্কিং ভালো হচ্ছে না, এটা কিন্তু রিয়েল না, ইটস নট ফ্যাক্ট।
দেখেন আপনার কম্পিটিটরও কিন্তু পিএসআইতে ফেল করছে, তাই বলে কি সে র্যাঙ্কে পিছিয়ে আছে? না, কারণ পেজ স্পিড আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, বাট ইট ইজ অনেক নিচে ক্যাটাগরিতে। আপনার যে যতগুলো 1 2 3 4 5 6 এভাবে অনেক হিসাব করলে অনেকগুলো ফ্যাক্টরের নিচে হচ্ছে পেজ স্পিড, রাইট? সো এই জন্যই আমি বলতেছি যে যারা প্রথম থেকেই শুনতেছেন তারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন কিংবা একটু অনুধাবন করতে পারছেন যে ইয়েস, পেজ স্পিডে ইজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা সবাই অনেক মাতামাতি করে, সবাই হা হুতাশ করে, সবাই অনেক খুশি। আমি যেমন কিছুদিন আগে একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে আমার ক্লায়েন্টের সবগুলো পেজ হচ্ছে আপনার গুড ইউআরএল সার্চ কনসোলের ভাষায়। বাট এটা দেখতে ভাল লাগে, এটা মনে শান্তি হয় যে ওয়াও, আই হ্যাভ ডান এ গ্রেট জব। বাট ইটস নট অলওয়েজ পসিবল ফর অল দ্য ইন্ডাস্ট্রি। এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন তখন আপনার ক্লায়েন্টকেও এটা বুঝাইতে হবে যে আই উইল ইমপ্রুভ ইউর পেজ স্পিড। এখন তখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে কত স্পিড বাড়াবা কিংবা কত স্কোর হবে ইত্যাদি ইত্যাদি। তখন আমি যেভাবে বললাম যে আপনাকে আপনার কম্পিটিটর খুঁজে বের করতে হবে, এবং যদি আপনি দেখেন যে আপনার কম্পিটিটরের পেজ স্পিড আপনার চেয়ে ভালো, আপনার টার্গেট হওয়া উচিত সেই লেভেল। টার্গেট আগে সেট করেন, তারপরে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করেন। ওই টার্গেট আপনার ধরেন যে টার্গেটটা কিন্তু অনেক সময় হইতে পারে যে আপনি যদি ওই টার্গেটেও পৌঁছান, দেখা যাবে যে আপনি পাস করেন নাই। ইটস ফাইন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য সেম লেভেল অর বেটার কম্পেয়ার উইথ ইউর কম্পিটিটর। এই জিনিসটা মনে রাখেন যে আপনাকে যে পিএসএতে পাস করতেই হবে এটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি যেন আপনার কম্পিটিটরের পেজ স্পিড থেকে পিছায় না থাকেন, ওইটাও বড় কথা। ঠিক আছে? তো আশা করি এই যে পেজ স্পিড নিয়ে যে কিছু কি বলে ভুল ধারণা আছে আমাদের মধ্যে, সেটা হলেও কিছুটা হলেও আমি আসলে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এবং সেটা বোঝাতে পারলাম। সো লেট মি চেক যে এই ধরনের কোনো কমেন্ট আছে কিনা, তো ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে সুমন ইসলাম হৃদয় ভাই বলেছেন পেজ স্পিড একটু বেশি ওভাররেটেড। আসলে ভাই, পেজ স্পিড ওভাররেটেড অনেক কারণে। একটা কারণ হচ্ছে যে আমরা আসলে গুগল যখন বলছে যে পেজ স্পিড হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, আমরা ধরে নিছি যে আপনার পেজ ভালো হলেই র্যাঙ্ক আপ হয়ে যাবে, পেজ স্পিড খারাপ হলেই আমরা পেনাল্টি খাবো, আমাদের র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে। অন্যদিকে আমাদের যে বক্তারা আছে, যে বড় বড় পেজ স্পিড বিশেষজ্ঞ আছে, মনে করেন দেশে বিদেশে, তারা যেটা করে যে তাদের সার্ভিস বিক্রি করার জন্য এটাকে অতিরঞ্জিত করে তোলে, যে আপনি যেটা বলেন ওভাররেটেড করে তোলে। ফলে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে মনে হয় যে পেজ স্পিড হচ্ছে একেবারেই, পেজ স্পিড খারাপ হলে দুনিয়া শেষ, রাইট? সো এই জন্যই আসলে পেজ স্পিডটা ওভাররেটেড। ইয়েস, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। কাজল কুমার রয় বলেছেন ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। শপিফাই সিএমএস এ কীভাবে পেজ স্পিড বাড়াবো হ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে? ওকে ভাই, শপিফাইয়ের যেটা হচ্ছে যে যেহেতু আপনার একটু ক্লোজড কি বলে ক্লোজড এনভায়রনমেন্ট, যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা করতে পারি না। এটা আপনাকে প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, এক। 2 নম্বর হচ্ছে ওই যে একটু আগে বললাম যে এখন আপনার যদি একটা ওয়েবসাইট থেকে, যেটা আপনার শপিফাই দিয়ে বানানো, আরেকজনের ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে ডিরেক্টলি কম্পেয়ার করতে পারবেন না। সরি, অন্যদিকে আপনার টার্গেট হওয়া উচিত, আপনি যখন কম্পেয়ার করবেন আরেকজন ক্লায়েন্ট যে সে শপিফাই ইউজ করতেছে, তার সাথে কম্পেয়ার করে দেখেন যে আপনার ওয়েবসাইটটা ফাস্ট না স্লো।
যখন আপনি দেখবেন যে ফাস্ট না স্লো, যদি স্লো হয়ে থাকে তখন আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্রুভ করার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন করতে পারেন, যে চেক করে দেখেন যে সে কি অপশন আপনার মানে যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করছে। সো এটা যদি আপনি একটা একটা করে মানে কম্পেয়ার করেন যে আমার মিনিফাই আছে, তার মিনিফাই নাই, তার সিডিএন আছে, আমার সিডিএন নাই, তার ইমেজগুলো ছোট, আমার ইমেজগুলো বড়, এভাবে আপনি একটা একটা করে প্রবলেম যখন আইডেন্টিফাই করবেন তাহলে দেখবেন যে বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, সাইদি হোসেন বিপু বলেছেন, হোয়াট ইজ দ্য কোরিলেশন বিটুইন পেজ স্পিড অ্যান্ড অর্গানিক ট্রাফিক গ্রোথ? ভাই, যেটা আমি পুরো অলমোস্ট পুরো এই লাইভেই বললাম যে দেয়ার ইজ নো ডিরেক্ট কোরিলেশন। সরি, মানে আপনার পেজ স্পিড বাড়লেই যে অর্গানিক ট্রাফিক বাড়বে, ইটস নট। এটা হচ্ছে আপনার মনে করেন মূলা ঝোলানোর মতো। ওকে, বরং আপনার যেটা হয় যে আপনার যখন পেজ স্পিড ইমপ্রুভ হবে তখন হয়তোবা আপনার যখন ট্রাফিক কি বলে বাউন্স রেট কমে যাবে, কিংবা ক্লায়েন্ট ভিজিটাররা দে আর ভিজিটিং মোর পেজেস, দ্যাট ইজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর, রাইট? ওই যে ফাঁস হয়ে যাওয়া র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে কিন্তু ওগুলো একটা ইম্পর্টেন্ট অপশন ছিল। সো page speed directly is not related, but others are related, and this is why page speed contributes in organic traffic improvement. So এই জিনিসটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। ওকে, মোহাম্মদ হৃদয় ভাই, র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়েও কিছু বলেন। ভাইয়া, আজকের এই পুরো সেশনটাই আমি কিন্তু জাস্ট পেজ স্পিড আর র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলতেছি। সো অন্যান্য র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে নিয়ে আমি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব। এক সেশনে সব কিছু বলতে গেলে কিছুই বলা হবে না। সো আমি অন্যগুলো নিয়ে আজকে কথা বলবো না, ঠিক আছে? সো আরেকজন বলছে যে অন্তুন ডালি বলছেন, ভাই কি কি কারণে ওয়েবসাইট র্যাঙ্ক করে তার একটু ডিটেলস দেন। ওই যেটা বললাম ভাই, সব র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আজকে বলতে পারবো না, সময়ও হবে না, আর অত জ্ঞানও নাই। সো আপনি ধীরে ধীরে আমি বলবো তো, বাট যেটা আমি আজকে বললাম যে পেজ স্পিড নিয়ে র্যাঙ্কিংয়ের যে রিলেশনটা, সেটা আমি আজকে বললাম। মোহাম্মদ রাকিব বলেছেন, দয়া করে টুলসের নাম আবার বলেন। আচ্ছা ভাই, আমি দুইটা টুলের কথা বলেছি। একটা টুল হচ্ছে যে আপনার যেটা সবাই ইউজ করি আমরা, সেটা হচ্ছে যে গুগলের পেজ স্পিড ইনসাইট, এটাকে সংক্ষেপে বলে পিএসআই, রাইট? আপনি শুধু গুগল পিএসআই যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে webpagetesttool.org। আপনি যদি এটাও সার্চ দেন গুগলে, এটাও পেয়ে যাবেন, ওয়েব পেজ টেস্ট টুল, রাইট? তো এই দুইটা টুলই আমি ইউজ করি র্যাঙ্কিং চেক করার জন্য, ঠিক আছে? ওকে, ইমতিয়াজ সুলতান বলেছেন, প্লিজ টেল অ্যাবাউট কম্পিটিটর অ্যানালিসিস। ভাই, আমি আজকে যেই কম্পিটিটর অ্যানালিসিসের কথা বললাম, সেটা শুধুমাত্র ছিল যে পেজ স্পিড রিলেটেড কম্পারিজন। সো অন্য যদি কম্পারিজন জানতে চান, সেটা অন্য সেশনে কথা বলবো, ঠিক আছে? আন্তু দালি বলেছেন, র্যাঙ্কিংয়ের কারণ তথ্যগুলো একটু অন পেজ এসিও। ভাই, যেটা বললাম, আজকে আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? গুগলে আপডেটের পরে অন পেজ, নূর আলম সিদ্দিকী বলেছেন, গুগল আপডেটের পরে অন পেজ এসইও অপটিমাইজেশন কেমন ফলাফল দিচ্ছে, আর অফ পেজ এসইও আগের মতো কাজ করছে কিনা একটু জানাবেন। আচ্ছা ভাইয়া, গুগলের যে আমরা সবাই জানি যে কিছুদিন আগেই গুগলের যে কোর আপডেট হয়ে গেল, সেটা আপনার এখনো আনস্টেবল আছে। 1, 2 হচ্ছে যে গুগলের এবারে যেই আপনার পেজ স্পিড কোর আপডেট হয়েছে, তার সাথে কিন্তু আপনি একটু চেক করে দেখবেন যে গুগলের রিলেটেড কন্টেন্টগুলো কিন্তু তারা সার্চ কনসোলের উপরে খুব গুরুত্ব দিয়েছে। এটা খেয়াল করছেন কিনা জানি না। তাদের যে ম্যানুয়ালটা আছে, গাইডটা আছে, তার মধ্যে কিন্তু অনেক জায়গায় সার্চ কনসোল ব্যবহার করে কিভাবে আপনি র্যাঙ্ক ড্রপ চেক করতে পারবেন, সেটা কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া আছে। সো যারা এই মনে করতেছেন যে আপনাদের পেজ স্পিড বেড়েছে কিংবা কমেছে, আপনারা ডেফিনেটলি সার্চ কনসোলে গিয়ে ওই জিনিসগুলো দেখবেন। আর এটা নিয়ে আমি আলাদা একটা সেশন করার চিন্তা করতেছি। সো প্লিজ স্টে টিউনড ফর দ্যাট। আনোয়ার পারভেজ বলেছেন, ইন মাই সার্চ কনসোল কোর ওয়েব ভাইটালস রিপোর্টস টু 24 in one গ্রুপ, ইজ ইট এ ব্যাড সাইন? ভাই, ইটস নট এ ব্যাড সাইন। আমি বলবো যে এখানে আপনি চেক করে দেখেন যে আসলে
কেন আপনার পেজগুলো স্লো। এখন মনে করেন আপনার যদি পেজের মধ্যে অনেক বেশি কন্টেন্ট আছে, এই কারণে স্লো, ইট ইজ নর্মাল। কিন্তু আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে কোনো কন্টেন্ট নাই, তারপরেও পেজ স্লো, দ্যাট ইজ নট এ নট এ নর্মাল সিচুয়েশন, ইট ইজ এ প্রবলেম। আবার বলি, আপনার পেজে যদি অনেক কন্টেন্ট থাকে আর এই কারণে পেজ স্লো হয়ে থাকে, দিস ইজ নর্মাল, ওইটাকে আপনি ঠিক করে নিতে পারবেন, রাইট? কিন্তু আপনার পেজে কন্টেন্টই নেই, তারপরেও পেজ ইজ নট doing well in terms of page speed, then it is a problem, then you should be worried. So ওই জিনিসটা আপনি আগে একটু চেক করে দেখেন। সাইদি হোসেন বিপু, ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশন, থ্যাংকস ব্রো। ভাই থ্যাংক ইউ, আপনি যে জয়েন করেছেন। এবং এই জিনিসগুলো আসলে যেটা হচ্ছে যে আমরা কথা বলি না, কিংবা অনেকেই কথা বলি না দুইটা কারণে। একটা হচ্ছে যে আমরা জানি না, আমাদের ক্লিয়ার ধারণা নাই। আর 2 নম্বর হচ্ছে যে আমরা বলতে চাই না, কারণ বলতে গেলে যেটা হচ্ছে যে আমাদের সমস্যা আছে, ব্যবসায় ক্ষতি হবে। তো এই কারণে যেটা হয় যে অনেক সময় কথাগুলো ইচ্ছা থাকলেও লোকে বলে না কিংবা বলতে চায় না। সো আমার আমার বলতে সমস্যা নাই, তো এই কারণে আমি বলতেছি। অ্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন হিয়ার। মোহাম্মদ সামি বলেছেন কোডিং ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত বলেন। ওয়ার্ডপ্রেস এবং কোডিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্পিডের পার্থক্য কি, মানে স্পিডের কথা বোঝাতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে যে আমি আগে যেটা বলেছিলাম যে কোনো টেকনিক নিয়ে আমি আজকে কথা বলবো না, রাইট? কারণ টেকনিক নিয়ে কথা বলতে গেলে একটা না, অনেকগুলো সেশনের প্রয়োজন। সো যদি আমি একবার পা দেই ওই দিকে, তাহলে কিন্তু আমি বের হতে পারবো না। সো আই উইল নট টক অ্যাবাউট এনি পার্টিকুলার প্ল্যাটফর্ম অর কোডিং, বাট আমার যেই পার্সোনাল যে ওয়েবসাইটগুলো আছে আমার, মানে ক্লায়েন্টের কিংবা ফ্রিল্যান্স ক্লায়েন্টের, সেগুলো সবগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এবং অনেকে বলেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে পেজ স্পিডে পাস করানো সম্ভব না, এটা ভুল। আমার মোটামুটি সব ক্লায়েন্টেরই আপনার যে পেজ স্পিড ইমপ্রুভমেন্ট আছে, আইদার তারা গুড অর নিড ইমপ্রুভমেন্ট, খুব কমই আছে যাদের ফেল। সো ওয়ার্ডপ্রেস হোক আর কোডিং হোক আর অন্য যে কোনো প্ল্যাটফর্মই হোক, করা সম্ভব। সম্ভব যে না এটা না, বাট আমি কিভাবে ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটের পেজ স্পিড ইমপ্রুভ করি, সেটা আমি ভবিষ্যতে আপনাদেরকে আরেকটা সেশন করে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? মোহাম্মদ মাহবুব রাকিব হাসান বলেছেন, ভাই ইউজার এক্সপিরিয়েন্সে নেগেটিভলি ইফেক্ট করে বললেই হয়তো গুগল একটু প্রায়োরিটি দিয়ে রাখছে। না ভাই, যেটা হচ্ছে যে এর আগে আমি কয়েকবারই বললাম যে যদি আপনার ইউএক্সে আপনাকে হেল্প করে, দেন ইউ উইল গেট এ প্লাস পয়েন্ট, বাট ইউ উইল নট গেট এ নেগেটিভ ইফ ইট ইজ নট পারফর্মিং ওয়েল। এটাতে মানে এটাও আসলে যেটা হচ্ছে আমাদের পরীক্ষার, আমরা যে খাতা আছে না, পরীক্ষার খাতা জমা দেই যখন, তখন আমাদেরকে যে নাম্বারটা দেয় টিচার, যখন মার্ক দেয়, তারা কিন্তু যখন আপনি ভালো উত্তর দেন তারা মার্ক দেয়, কিন্তু খারাপ উত্তর দিলে কি নেগেটিভ মার্কিং করে? তাইলে তো যারা খারাপ স্টুডেন্ট তারা তো মনে করেন পাশের বদলে দেখা গেল -20 পায়ে বসে আছে, রাইট? সো ব্যাপারটা এরকম যে আপনি যদি খারাপ রেজাল্ট করেন, you will not get a negative mark, but আপনি যদি ভালো রেজাল্ট করেন you will get a positive marking, right? So এই জিনিসটা একটু বুঝতে হবে, ওকে? সো এনিওয়ে গাইস, আজকে সরি যে প্রথম দিকে অনেক যান্ত্রিক সমস্যা হয়েছিল, সেটা কাটিয়ে উঠে আমরা বেশ অলমোস্ট লাইক 1 ঘন্টার মতো কথা বললাম। আশা করি আপনাদের কাজে লেগেছে। অনেক আপনাদের মনে যে ভুল ধারণা যদি ছিল, সেই ধারণাগুলো হয়তো বা ক্লিয়ার করতে পেরেছে। এবং যেটা বললাম যে ভবিষ্যতে আমি অ্যাটলিস্ট কমপক্ষে একটা সেশন করব, যেখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কীভাবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে আমি অপটিমাইজ করছি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।